জামশেদের শরীর কদিন ধরেই বেশ খারাপ, প্রেসার বাড়ছে কমছে। ভালো ডাক্তার দেখানো জরুরি। আগে হলে এতক্ষণে বিভুঁইয়ে উড়াল দিতেন, কিন্তু ছেলের এই অবস্থায় আজকাল কোথাও যেতে ইচ্ছে করে না। তার উপর সম্প্রতি একটা ব্যাপার নিয়ে চিন্তায় একসা তিনি। আজ নাহিদের বিয়ে, তাও সুদূর গাজীপুরের কোনো এক ক্লাবে। সেই আবার গাজীপুর, আবার ওই অভিশপ্ত জায়গা। ওখানে গিয়ে ছেলেটা পারবে তো নিজেকে সামলাতে? মনের প্রশ্ন জামশেদ চেপে রাখতে পারলেন না। দোনামোনা কাটিয়ে বললেন, আর একবার ভেবে নাও নাহিদ, পারবে তো? শেরওয়ানি পরা ছেলেটা চমৎকার করে হাসলো, দৃঢ় চিত্তে বলল, অবশ্যই পারবো আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকুন। পাশ থেকে মিরাজ বলল, আঙ্কেল আমরা সবাই আছি, বিট্টুর কোনো অসুবিধা হতে দেব না। আপনি আর ভাববেন না তো। ভাবছি কি আর এমনি এমনি যা যাচ্ছে ওর ওপর দিয়ে সেই একই জায়গায় গিয়ে আবার কিছু করে না বসে। সিও হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতের ওপর রাখলো নাহিদ। চোখে মুখে আশ্বাসের বন্যা লুটিয়ে বলল, আমরা আছি তো আঙ্কেল। বিট্টুকে নিয়ে এই লড়াই শুধু আপনার একার নয়, আমাদের সবার। দেখবেন ও ঠিক সুস্থ হয়ে যাবে। জামশেদ কিছু বললেন না। এত মানুষের আত্মবিশ্বাস দেখে হয়তো ভরসা পেলেন একটু। লুৎফা নাস্তা দিয়ে গেলেন। তার কিছু সময় পরেই নিচে নামলো তীব্র। মাথার অগোছালো চুল, মুখের বড় বড় দাড়িগুলো একই রকম আছে, কিন্তু বড় অনিচ্ছায় একটা ভালো শার্ট পরেছে আজ। হাতের ঘড়িটায় তাকে একচোট শ্বাস ফেললেন জামশেদ। বছর আগেও ছেলেটার বসন ভূষণ দেখে চোখ জুড়িয়ে গেছিল তার, আর এখন যাক, শূন্য থেকে শুরু হচ্ছে এই অনেক। বন্ধুকে দেখেই খাবার ফেলে উঠে এলো সবাই। নাহিদের হাস্য উজ্জ্বল আদলে তারার মেলা বসেছে। উষ্টপুটে বিজয়ী হাসি টেনে বলল, চল। তীব্র সবাইকে দেখলো একবার। বিয়েতে যাওয়া নিয়ে প্রফুল্ল প্রত্যেকে। এই যে সকাল সকাল আরমানও হাজির হয়ে গেছে। তীব্রর হুট করে সাফিনকে মনে পড়ল। সেই কলেজ থেকে পরিচয় দুইজনের। ওই দিনের ঘটনার পর মিরাজরা তার কাছে হত্ত দিয়ে রইলেও সাফিনের দেখা মেলেনি। তীব্রকে খুন করতে চাইছিল, শোনার পর বাকিরা ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু ও তো তা চায়নি। সাফিনের সঙ্গে বাকিদের বন্ধুত্বে ভাঙন আসুক, এমনটা তীব্র চাইতে পারে? ও খুব আস্তে শোধালো, সাফিন যাবে না? নাহিদ মুখ শক্ত করলো নিমিষে, মাঝপথে বলে দিল, ও গোল্লাই যাক, তুই আয় তো। তীব্রর বাহু টেনে হাঁটা ধরল সে। মিনমিনে ছেলেটা আচমকা কেমন ভারিক্কি হয়ে গেল। জামশেদের থেকে বিদায় নিয়ে একে একে বাড়ি ছাড়লো সবাই। ভদ্রলোক ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন। তীব্রর মুখে সাফিনের নাম শুনে যেটুকু দুশ্চিন্তা হচ্ছিল এখনই মুহূর্তে থামলো তা। মিরাজ আরমান পাশাপাশি হাঁটছে, সময় কাটিয়ে ফিস ফিস করলো আরমান, সাফিনের ব্যাপারটা বিট্টু জানে না তাই না? মিরাজ বলল, না আমরা কেউ বলিনি। আর অন্য কোথাও থেকে যে খবর পাবে সেই উপায় আছে? ফোনটা তো সুইচ অফ করে ফেলে রাখে সারা দিন। বলে দেব আমি? ও চোখ প্রকট করলো, না মাথা গেছে তোর? আঙ্কেল কড়া করে মানা করে দিয়েছেন। আর এমনিতেও যা হয়েছে ঠিকই হয়েছে, সাফিনের এই শাস্তিই প্রাপ্য। বিট্টু নিজেদের লোকের বেলায় খুব দয়া। শয়তানটা থানায় শুনলেই ঠিক ছাড়াতে চলে যাবে, দরকার নেই। ওর মা আমাকে ফোন করেছিলেন, খুব কান্নাকাটি করছেন, বলছেন বিট্টুকে একবার জানাতে। চেপে যা, বিট্টুর কানেও এসব দেওয়ার দরকার নেই। কত বড় জানোয়ার হলে বন্ধু হয়ে বন্ধুকে খুন করতে চায়, তাও শালার এক মেয়ের জন্য। আমি তো এখনো ভাবতে পারছি না, এতদিন ধরে ওই ক্রিমিনাল আমাদের বন্ধু সেজেছিল। হাতে ঘা পড়লে আমাদের ক্ষতি করতো না তার কি গ্যারেন্টি? আরমান ঘাড় দোলায়, কথায় সম্মতি, ঠিকই বলেছিস। আমি নিজেও শোনার পর বিশ্বাস করতে পারিনি সাফিনের ঘাড়ে যে কোন ভূত চেপেছিল। আপাতত জেল খাটুক কিছুদিন, পরে দেখা যাবে, কি বলিস? হ্যাঁ। মুশফিক সামনে ছিল, পেছন ফিরে গলা তুলে বলল, এই তোরা এত ফুসুর ফাসুর করছিস কি নিয়ে? ছেলে মেয়ে বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, আয় তাড়াতাড়ি। দুইজন থতমত খেয়ে পায়ের গতি বাড়ালো, সবাই মিলে আনন্দ চিত্তে গাড়িতে বসলো। তারপর কতদিন পর সেই একই সাথে একটা সফরে যাচ্ছে ওরা। নাহিদ বিয়ের আয়োজন করে ভালোই করেছে, দেরিতে হলেও আবার আগের মতো বিট্টুর সঙ্গ পাচ্ছে সবাই। এবার শুধু বিট্টু একটু একটু করে স্বাভাবিক হোক, আর কিছু চাওয়ার নেই। গাজীপুরের একটা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। বিশালাকার বিল্ডিংয়ের 3rd ফ্লোর ভর্তি মানুষে। খাবার দাবারের এলাহি কাণ্ড নিয়ে আয়েশার দিন যাচ্ছে ব্যস্ততায়। তার ওপর ছেলে পেলে নেই। একটা বয়স্ক মানুষ আর কত দিক ছুটতে পারে? নোহার ফুপা মামা এরা টুকটাক তদারকি করলেও নিজেদের মতো তো আর হয় না। সেই নোহার জন্মদিনের পর আজ আবার একটা বড় অনুষ্ঠান হচ্ছে ওনাদের।
আয়েশার এখন খুব করে পুষ্পিতাকে মনে পড়ছে। সেবার মেয়েটা প্রত্যেকটা কাজ কি দারুণ যত্ন নিয়ে করেছিল। কত আনন্দ, কত ছোটাছুটি। ও থাকাকালীন ঘরের কাজবাজ নিয়েও আয়েশাকে কখনো ভাবতে হয়নি। ইস, নোহা আর পুষ্পিতা কত ভালো বন্ধু ছিল। তা ওনার চেয়ে বেশি কে জানে। সেই বন্ধুর আজ বিয়ে হচ্ছে, অথচ পুষ্পিতা নেই। আয়েশা অদূরে দাঁড়িয়ে মেয়ের দিকে চাইলেন। নোহা সেন্টারের স্টেজে বসে কোণে সাজে কি যে চমৎকার লাগছে দেখতে। হেসে হেসে ছবি তুললেও মেয়ের ভেতরের কষ্ট বুঝতে পারে না আয়েশা। এমন কোনো দিন, এমন কোনো মুহূর্ত নেই যখন নোহা পুষ্পিতাকে মনে করেনি। ভদ্রমহিলা চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর নজর বোলালেন গেটের দিকটায়। বরযাত্রী চলে এলো, কিন্তু বর নাহিদের খবর নেই। সে তীব্রকে সাথে নিয়ে একসঙ্গে আসবে। প্রায় 9টা বাজতে চলল। কতক্ষণ লাগবে আর? গাড়িতে বসতে যাওয়ার আগে নাহিদের ফোন টুং করে বাজে। পকেট হাতিয়ে মুঠোফোনটার সামনে আনলো সে। নোহার মেসেজ, ভাইয়া আসছেন? নাহিদের চোখে মুখে স্ফূর্তি। হ্যাঁ। তোমার সাজগোজ শেষ? সে তো অনেক আগেই শেষ। আমি অলরেডি স্টেজে বসে আছি জনাব। আপনাদের কতক্ষণ লাগবে? জ্যাম না থাকলে 1 ঘন্টা। তাড়াতাড়ি আসবেন। সবাইকে অধৈর্য হয়ে পড়ছে? সবাই নয়, আমি অধৈর্য। নাহিদ হাসলো, লিখে পাঠালো, তাহলে আমার অবস্থাটা ভাবো। কোনোদিন যাকে কাজল পড়তেও দেখিনি তাকে আজ বউ সাজে দেখব। মুগ্ধতায় আমি মরে না গেলে হলো। নোহা লজ্জা পেল, ধক করে কাঁপলো প্রেমিকা সুলভ রুগ্ন বুক। তড়ি ঘড়ি করে রেখে দিল ফোনটা। তার মেকআপে ঢাকা আরক্ত মুখখানা চকচক করছে কুণ্ঠায়। হঠাৎ চোখ পড়ল অদূরে শালমার ওপর। মেহমানদের আসনে বসে তিনি নিষ্পলক নয়ন মেলে ওই দিকেই দেখছেন। চোখের ভেতর অদ্ভুত কথা, অন্যরকম কিছু। নোহা ঠোঁট মেলে হাসলো। উত্তরে পোড়াও হাসলেন, অথচ লম্বা শ্বাসে বুকের ওঠা নামাটুকু স্পষ্ট দেখতে পেল নোহা। তার শ্বশুরি মুখখানায় অচিরে কালো মেঘ জমল। আজ ওর জীবনের সব থেকে বড় দিন, বড় উৎসব, কিন্তু পুষ্পিতা নেই। নোহা পৌড়া শ্বাস ফেলল। জীবনকে আশ্চর্য রহস্যে বোনা এই বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিল নোহা। পুষ্পিতা আর ও একসাথে বউ সাজবে। তীব্র নাহিদ দুজন ক্লাবে ঢুকবে পা মিলিয়ে। আজও তো হবে একই রকম, সেই একই সাথে আসছে ওরা। শুধু শুধু মাঝে পুষ্পিতাটা নেই। প্রহসনের এক ধাক্কায় সব কিছু দেওয়ালের মতো গুড়িয়ে গেছে। সম্পর্ক, স্বপ্ন, সবটা এক লহমায় চুরমার। ভাগ্য এত নির্মম না হলেও তো পারতো, তাই না? সালমা বেগম আজকে সকালে এসেছেন এখানে। না, বিয়ে খেতে নয়, এসেছেন কিছু বিশেষ কাজে। কথা ছিল বাসা থেকে ফেরত যাওয়ার, কিন্তু আয়েশা জোরাজুরি করে সেন্টার অবধি নিয়ে এলেন। যদিও হাজারবার বলে কয়ে তারপর আনা। ওনারাও তো এখন আর ঢাকায় থাকেন না, খোরশেদের সিলেটে বদলি হয়েছে। সেই অনেক দিনের ব্যাপার। ভাগ্যক্রমে আজ রাস্তায় জ্যাম বেশি নেই। ঘন্টার পর পর গাজীপুরের চৌখাট ছোঁয়া গেছে। সেই ব্রিজ পার হতে হতেই অভিনাস্ত তীব্র খেয়ে হারালো মনের। খিচে রাখা অন্তর স্পষ্ট ধরা দিল সেসব পুরনো মধুময় স্মৃতি। একদিন এই পথ দিয়ে ঢুকেছিল কোনো মুগ্ধতায় নেশায়, কাউকে পাওয়ার আশায়। এই মফস্বলে রাস্তার প্রতিটা বাঁকে লুকিয়ে সেই কথা। কিন্তু এখন সেই বিশ্বাসঘাতক এখন অন্য কারো বউ। এতদিনে তো বাচ্চা কাচ্চার মাও হওয়ার কথা। তীব্রর বুক ভেঙে এলো। পুষ্পিতা যদি অন্য কারো বউ হয়, ওর শরীরে সেই অন্য পুরুষের স্পর্শ। যে মেয়েটাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল ওর, সেই মেয়ের চোখ ঠোঁট সবই অন্যর দখলে। হৃদয় ক্ষয়ে যাওয়া ব্যথাতেও নীরস হাসল সে, যে হাসিতে প্রাণ নেই, মায়া নেই, না আছে সজীব রোদের চিহ্ন। গাড়ি যখন ব্রেক কষল জোরে, ধ্যান ছুটল তার। সামনে এত এত হাল্লা হল্লি, রং বেরঙের প্যান্ডেল, সুসজ্জিত গেট, অথচ তীব্র চোখে কিচ্ছুটি পড়ল না। অবসন্ন নজর গেঁথে রাখলো বহু দূরের ওই পথটায়। বছর আগে এই রাস্তা ওর সুখের সঙ্গী ছিল, আর এখন এখন সেথায় পোড়া গন্ধ ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু না। তীব্র আজ একটা ফাঁপা কালো দাগের মতো, যার ভেতরটা ফুলে আছে নিদারুণ মর্মে, অসহ্য পীড়ায়। এই গাজীপুর তো তারই সাক্ষী। ও সবটা দেখেছে। তীব্রর প্রেমের শুরু থেকে শেষ। একটা সুখের উপাখ্যান কিভাবে রচিত হতে হতেও ধ্বংস হয়ে যায়। সবটুকু জ্বালার প্রত্যক্ষদর্শী এই মফসুল। তীব্রর বুকের পাঁজরে টান পড়ল ফের। যন্ত্রণার ঘায়ে খোঁচা দেওয়ার দাগ বসল সবেগে। তপ্ত যাতনার উন্মাদ নৃত্যে জ্বলে গেল বিলাই চোখ। অথচ বরাবরের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল ছেলেটা। শক্ত চিবুক পক্ত দেখালো আরও। যে মেয়ের আদ্যপ্রান্ত ছলনায় মোড়ানো, তাকে ভেবে ও কেন কষ্ট পাবে? পাবে না, কখনো না।
তীব্রর পর বাকিরা নামে। নাহিদ আর চোখে চাইল, গাল ফুলিয়ে শ্বাস ফেললো ধীরে। ওদের বিয়ের আয়োজন করার কথা ছিল বাড়িতেই, কিন্তু তীব্র ফ্ল্যাটে গেলে হয়তো নিয়ন্ত্রণহীন হতো। পুষ্পিতাকে মনে করে গুমড়ে উঠতো আরও। সেই আতঙ্কে নোহার সাথে মিলে সেন্টারের ব্যাপারটা ঠিক করেছে। এই জন্যই তো জামশেদকে এত আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলতে পারছিল নাহিদ। কিন্তু এখন মনে হচ্ছে এটাও ভুল হয়েছে। বিয়ে বোধহয় ঢাকায় হলে বেশি ভালো হতো। বিট্টুটা কেমন কাঠ মুখে দাঁড়িয়ে, এই শুকনো চেহারাও দেখতে হতো না তখন। একে সাফিন দুইয়ে পুষ্পিতা, দুই কালচাপ মিলে ছবলে ছবলে ছেলেটাকে পুরো নীল বানিয়ে ফেললো। তীব্র কি বেঁচে আছে এখন? দেহে প্রাণ থাকলেই কি তাকে বেঁচে থাকা বলে? মিরাজ পিঠে হাত রাখতেই নড়ে উঠল সে, ফিরে চাইলো, বলল চল। ও মাথা নাড়ে, এগোয় এক পা, পরপর থেমে যায়, বুক ভরে মৃদু শ্বাস টানে। ব্যাপারটা হয়তো বুঝলো মুশফিক, মোলায়েম কণ্ঠে বলল সব ভুলে যাবে একটু। এই মুহূর্তে ভাব, আমরা আর বিয়ে বাড়ি ছাড়া তোর জীবনে কিচ্ছু নেই। তীব্র হাস্যহীন, অনর চাহনিতে ঠোঁট দুটো দুলল শুধু। এক আকাশ বিশালতা নিয়ে যাকে ভালোবেসেছিলাম, তাকে ভুলে যাওয়া যদি এত সহজ হতো, কবেই ভুলে যেতাম। ওরা কেউ কিছু বলল না, বলবে কি করে? রিক্ত ভাণ্ডারে দুঃসয় শব্দ থাকলে তো। নাহিদ প্রসঙ্গ পাল্টালো, তীব্রর বাহু ধরে বলল আয়, ভেতরে যায়। সেন্টারের ভেতরে গিজগিজে মানুষ দেখে তীব্রর মাথা ধরে গেল। আজকাল লোকজন ভিড়ভাট্টা সহ্য হতে চায় না। নাহিদ কোনার একটা টেবিল দেখে বলল ওখানে বসি চল। আরমান বলল বসি মানে? তুই না বিয়ের বর, তোর তো এই সময় স্টেজে থাকার কথা। আরে ধুর, এসব পরে হবে, চল তো তোরা। সেন্টারে সে কি বড় আয়োজন, চারদিকে লাইট, গান বাজনা, বিয়ের রোশনায় সব যেন টকবক করছে। এর মধ্যে অন্তপটে এক নিকষ কালো অন্ধকার ঠেসে হাজির হয়েছে তীব্র। অবচেতন মনে ঝেঁকে বসেছে সুপ্ত কোনো আশা। শত হোক বেস্ট ফ্রেন্ডের বিয়ে, হয়তো একটা পোড়া মুখ এখানে থাকলেও থাকতে পারে, যে মুখ দেখে তীব্রর একদিন পৃথিবী বদলে গেল। যে চোখের চাউনি পাল্টেছিল তার বুকের গতি, যে ঠোঁটের কাঁপন দেখে তীব্র নয়ন মুদেছিল হাজার খানিক শান্তির ঝর্ণায়। কিন্তু না, খুঁজে খুঁজেও ওই মুখে দেখা মেলেনি। তবে স্টেজ থেকে হাওয়ার বেগে নেমে এলো নোহা। ছুটে আসার তোড়ে শরীরের গহনাগুলো ঝনঝন করে ওঠে। মেয়েটা ঠিক তীব্রর সামনে এসে থামলো। আনন্দের বদলে দুই চোখ ছেয়ে গেল প্রখর বিস্ময়ে দেখায়। তীব্রর সাথে ওর শেষ কবে দেখা হয়েছিল মনে নেই। ওর তো ঢাকায় যাওয়া হয় না, তীব্রও গাজীপুরে আসে না, নিজের ফোনটাও ব্যবহার করে না যে খবর নেবে কেউ। যে মানুষটাকে একদিন বেশভূষার সৌন্দর্যে এক চুল খামতি নোহা দেখেনি, আজ তার এই দশায় বুক মুচড়ে উঠল তার। কিন্তু মেয়েটা বুঝতে দিল না আজও, কণ্ঠে স্ফূর্তি এনে বলল কেমন আছেন ভাইয়া? আসতে কোনো অসুবিধে হয়নি তো? না, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনাকে দেখে তো আরও বেশি ভালো লাগছে। বিয়ের শেষ অবধি থাকবেন কিন্তু, হুট করে চলে যাবেন না তো? শেষ প্রশ্নটা বড় মায়া নিয়ে করল সে, কিন্তু তীব্রর কাছে তো উত্তর নেই। এখানকার বাতাসে অদ্ভুত বিষ মিশে বোধহয়, না হলে ওর এমন শ্বাসরুদ্ধকর দশা হবে কেন? যেখানে এক মুহূর্ত থাকার ইচ্ছে বিরল, সেখানে বিয়ে শেষ হওয়া অবধি অপেক্ষা করা সম্ভব? এই গাজীপুর তীব্রর গলায় আটকে থাকা কাঁটার মতো, শরীরের রন্ধে থাকা ব্যথার মতো। ওর মনোযোগ ঘুরল মিরাজের কথায়। তার হাতে গিফটের বড় বাক্স, নোহার দিকে এগিয়ে দিল সেটা, কণ্ঠে হই হই ভাব, বিয়ের অনেক অনেক শুভেচ্ছা ভাবি। এটা আমাদের তরফ থেকে সামান্য উপহার। এসবের কি দরকার ছিল ভাইয়া? নাহিদ আমাদের এত প্রিয় বন্ধু, ওর বিয়েতে এসব কিছুই না। নিন। অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে আছি, হাত ব্যথা হয়ে গেছে। নোহা হাসলো, দু হাতে আগলে ধরল বাক্সটাকে। ওদের কথা বলার মাঝে আয়েশা এসে দাঁড়ালেন, চোখে মুখে অপার বিস্ময় নিয়ে তীব্রকে দেখলেন কয়েক পল। মিহি আর্তনাদ করে বললেন তীব্র, এ কি অবস্থা তোমার? এত শুকিয়ে গিয়ে নিচ থেকে মায়ের হাতটা চেপে ধরল নোহা। প্রসঙ্গ ঘোরাতে বলল এসব কথা এখন থাক আম্মু, ওনারা অনেক দূর থেকে এসেছেন, কাউকে বলো না একটু ঠান্ডা কিছু দিয়ে যেতে। আয়েশার যেন টনক নড়ল, ভুলেই গেছিলেন তীব্র এখন আর সেই তীব্র নেই। মাথা নাড়লেন গতিতে, হ্যাঁ হ্যাঁ বলছি। তীব্র তোমরা বসো, আমি এখনই আসছি। আয়েশা ভীষণ ব্যস্ত ভাব করে অন্যদিকে গেলেন। সামনে থেকে সরতে তীব্র নজর পড়ল মুখোমুখি চেনা কারোর ওপর। চোখে চোখ পড়তে যেন থতমত খেলেন রমণী। অস্বস্তির পাহাড় নিয়ে নজর সরালেন তীব্র। তীব্র চেয়েই রইল, পূর্ণ সতর্ক সেই চোখ। সালমা মাথায় ঘোমটা টানলেন আরেকটু, শেষে দুম করে চেয়ার ছেড়ে উঠে গেলেন কোথাও।
তীব্র চাউনি অনুসরণ করে সবটা দেখলো নোহা। নিজেই বলল, ওনাকে আমরাই ডেকে এনেছি, আসতে চাইনি, তাও অনেক বলে কয়ে আনা। আসলে এই মাসে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি তো। তীব্র ভুরু গোছালো। কেন? নোহা হাসলো। আর কতদিন অন্যের ফ্ল্যাটে থাকবো ভাইয়া? তাছাড়া আম্মুও রাজি নন এখানে থাকতে। নাহিদ বলল, নোহা আমাকে বলেছিল তোকে জানানোর কথা। মানে তুইও তো ফ্ল্যাটটা। পথিমধ্যে তীব্র শক্ত গলায় বলল, আমি জেনে কি করব? কাউকে একবার দিয়ে দেওয়া জিনিসের ওপর আমি কখনো দ্বিতীয়বার ফিরি না। আমিও ওকে সেটাই বলেছিলাম। যাকে ভালোবেসে দান করেছিলি সে তো আর ওটার মর্ম বুঝলো না। স্বার্থপর মেয়ে কোথাকার, অথচ দেখতে কি ভোলা ভালা। কে বুঝবে ভেতরে কি? নোহা শক্ত কণ্ঠে প্রতিবাদ করল, না পুষ্পিতা স্বার্থপর নয়। তুমি আবার ওর নামে এসব বলছো নাহিদ? আমি তোমাকে বারণ করি না? বলতে বলতে ওর চোখ পড়ল তীব্রর দিকে। সরু চোখ মুখ দেখে নোহার অভিব্যক্তি পাল্টে যায়। চড়া কণ্ঠ মুহূর্তে মিনমিন করে বলে, আসলে আসলে পুষ্পিতা তো আমার ছোটবেলার বন্ধু। ওর নামে কেউ খারাপ কিছু বললে আমি এখনো নিতে পারি না। নাহিদ দমল না, পাল্টা উত্তর দিল, তোমার বন্ধুকে সামান্য স্বার্থপর বলায় এত রেগে গেলে? আর সে যে আমার বন্ধুর এই অবস্থা করে গেছে সেটা কিছু না। নোহা জবাব দিতে চাইলো, এর আগেই থামিয়ে দিল মুশফিক। আরে তোরা বিয়ের দিনেও ঝগড়া করছিস, মানুষ কি ভাববে? যা হয়েছে হয়ে গেছে, ছাড় না। নাহিদ শ্বাস নিল, বলল, সব কথা বাদ। এখন আইনত যেহেতু এই ফ্ল্যাটের মালিক পুষ্পিতা, সেই ঠিক করুক ওর ফ্ল্যাটটা কি করবে। মিরাজ শোধালো, শোনার পর সে কিছু বলেছে? নোহা জিভে ঠোঁট ভেজালো, বলল, জানি না, আমার সাথে তো যোগাযোগ নেই। সালমানটি জানিয়েছেন বোধহয়। এত ব্যস্ততার মধ্যে শোনা হয়নি। বিয়ে শেষে জেনে নেব। আর আন্টি এখানে আসার আগে বলেই দিয়েছেন উনি এলে পুষ্পিতাকে নিয়ে প্রশ্ন করা যাবে না। তাই এসব নিয়ে আমিও আর ঘাটিনি। নোহা দেখলো তীব্র এখনও ভুরু কুচকে চেয়ে, যাতে কিছু বুঝতে চাওয়ার চেষ্টা। মেয়েটা অপ্রতিভ হলো। টেনে হিঁচড়ে হেসে বলল, এভাবে কি দেখছেন ভাইয়া? তীব্র অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, ছোট করে বলে, কিছু না। তখনই স্টেজে বরকনের ডাক পড়ল। আত্মীয়রা সবাই ছবি তুলতে চাইছেন। নাহিদ প্রস্তাব রাখলো, বিট্টু চল ছবি তুলি, তোরা যা। ছেলেটা একটু মন খারাপ করলেও গাঁইগুই করলো না। তীব্র যে এখানে এসেছে এই ঢের। নোহা আগে আগে চলে গেল। ও রওনা করলো বাকিদের নিয়ে। তীব্র তখন একা। চুপচাপ গিয়ে একটা টেবিল বেছে বসলো সে। মাথা নুইয়ে থম মেরে থাকলো কিছুক্ষণ। পুষ্পিতা, পুষ্পিতার নাম সব কিছু থেকে যত পালাতে চায় তত সামনে আসে কেন? ও চায় না ওই মেয়েকে মনে করতে। কেন চাইবে? ওর ভালোবাসা তো কোনো খাত ছিল না। কাঙালের মতো নিজের সবটা লুটিয়ে ওই মেয়েকে ভালোবেসেছিল তীব্র। যে বিশ্বাসের যোগ্য নয় তাকে জায়গা দিয়েছিল বুকে। তীব্রর ফের অতীত মনে পড়ল। পুষ্পিতা ছুটে এসে জড়িয়ে ধরার চিত্র ভাসল চোখের কোণায়। নয়নজলে উপচে পড়া মায়াবিনীর অতলে এতটা বেইমানি পোষা ছিল। যে মেয়েকে তীব্র কোনোদিন একটু উঁচু আওয়াজে কথা বলতে শোনেনি, রেগে গিয়ে আঘাত করে কাউকে কিছু বলতে দেখেনি, ওই ফুলের মতো নির্মল মেয়ের ভেতর এতটা প্রতারণা, এতটা। কিছু মুহূর্ত কাটলো, তারপর আচমকা একটা হাট্টাগোট্টা ছেলে দৌড়ে এসে সামনে দাঁড়ায়। খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বলে, বিট্টু ভাইয়া না? তীব্র চোখ তুলে চাইলো। কিশোরের পানে চেয়ে ভাঁজ বসলো কপালে। কে? আমি রাহাত, নাম বলে আলোর মতো হাসলো ছেলেটা। তীব্র বিস্ময় নিয়ে আপাদ মস্তক দেখলো তার। 2.5 বছরের বেশি সময়ে শরীর গঠন বদলে গেছে বেশ, লম্বা হয়েছে, হালকা দাড়ি উঠেছে মুখে। কলেজে পড়ার দিন সন্নিকটে প্রায়। গলার স্বর সেই আগের মতো তুলতুলে নেই। তীব্র পাশের চেয়ার দেখিয়ে বলল, বসো। ঝটপট বসলো রাহাত, চোখে মুখে আনন্দের সীমা নেই। খুশিতে হইচই বাঁধিয়ে বলল, আপনার সাথে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি। কি যে ভালো লাগছে জানেন, আমি আমার নতুন স্কুলে গিয়েও আপনার কথা সবার কাছে বলেছি। তীব্র হাসলো না বোধহয়, মুখের পেশি একই রকম টান টান দেখালো। যে বছর তার জীবন থেকে সুখ খুইয়ে যায় সেই বছরেই খোরশেদ পরিবার নিয়ে সিলেট বদলি হন। আর সেটাও তীব্র সিঙ্গাপুর থেকে আসার আগে। সুস্থ হওয়ার পর তীব্র কি বসেছিল? হদিস নেওয়ার তাগিদে ঠিকই পৌঁছে গেছিল সেথায়। পাছে পুষ্পিতা ওখানে থাকে। একবার ওই মেয়ের মুখোমুখি হওয়া যে তীব্রর ভীষণ প্রয়োজন, কিন্তু পায়নি। তীব্র সব রকম সোর্স লাগিয়ে খবর নিয়েছিল যে বিল্ডিংয়ে রাহাতরা নতুন ভাড়া উঠেছে, সেখানে পুষ্পিতার চিহ্নও নেই। কি ভাবছেন?
তীব্র মাথা নাড়ল, বোঝালো কিছু না। ওর কাঁধে হাত রেখে বলল, অনেক বড় হয়ে গেছো। আমি কিন্তু প্রথমে চিনতে পারিনি, আপনাকেও একদম চেনা যাচ্ছিল না। আমি তাও বুঝেছি কিভাবে জানেন? ওই ভাইয়াদের দেখে আর আপনার হাঁটা চলা দেখে। অনেকক্ষণ ধরেই দূর থেকে খেয়াল করছিলাম তো। তীব্রর অন্তঃপটে উসখুসের চাপ বাড়ল হঠাৎ। প্রবল ঘৃণা বিতৃষ্ণায় নিঃশেষ হওয়া সত্ত্বেও জিভ খসে বেরিয়ে এলো। পুষ্পিতার কি খবর? ওর বরের কি নাম? রাহাতের হাসিটা ঝট করে মুছে গেল অমনি। চোর চোর দীর্ঘ ছাপ বসলো মুখে। আমতা আমতা করে বলল, ভালো। তীব্র সন্দেহ হলো, সতর্ক কণ্ঠে বলল, তুমি কি কিছু লুকাচ্ছ? না মানে? তীব্র তড়িৎ বাহু চেপে ধরল ওর। গলার জোর বাড়িয়ে বলল, কি হয়েছে বলো আমাকে। তুমি কি কিছু জানো? রাহাত ঢোক গিলে চারদিকে দেখলো, ভয়ে ভয়ে খুঁজলো মাকে। কণ্ঠে ত্রাস। আম্মু বলেছিল এখানে এসে চুপ করে থাকতে, এসব বললে মেরেই ফেলবে। তীব্রর আগ্রহ বাড়ল, প্রগাঢ় হলো সন্নিহান চাউনি। আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি কাউকে কিছু বলবো না। কি হয়েছে? পুষ্পিতা কোথায়? রাহাত খুব মন খারাপ নিয়ে বলল, আমি জানি না, আপুর সাথে আমাদের যোগাযোগ হয় না। তীব্র যেন আকাশ থেকে পড়ল, কপাল গুটিয়ে গেল তড়িৎ। যোগাযোগ হয় না কেন? জানি না, আম্মু করতে দেন না। আমি তো শেষ আপুকে হাসপাতালে দেখেছিলাম, সেই যে আপনাদের অ্যাক্সিডেন্ট হলো। তার পরের দিন আপুকে এখানকার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তারপর বাবা এসে আমাকে বাড়ি নিয়ে গেলেন, আর আম্মু ফিরলেন কিছুদিন পর। আমি তো ছোট, তাই আমাকে কেউ কিছু বলেনি, আমার সামনে কখনো কিছু আলোচনাও করেনি। তবে একদিন জিজ্ঞেস করলে আম্মু বললেন ছোট আপুর বিয়ে হয়ে গেছে। আর তারপর তো আম্মু আমাকে বোর্ডিংয়ে দিয়ে দেন। ওখানকার নিয়ম, পড়াশোনা, সব কিছুর এত প্রেসার, আমি আর বাইরের কোনো কিছুতে মনোযোগ দিতে পারিনি। তবে আপুকে আমার এখনও খুব মনে পড়ে জানেন। রাহাত দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু আশ্চর্য বনে চেয়ে রইল তীব্র। কথাগুলোই কেমন গুলিয়ে গেল সব। নোহা যে বলেছিল পুষ্পিতাকে ওর মনি বাসায় নিয়ে গেছে, তাহলে রাহাত বলছে কেন শেষ হাসপাতালে দেখেছিল? আর বিয়ের কথা রাহাত জানে না কেন? পুষ্পিতার স্বামী, শ্বশুরবাড়ি, এই সবই বা চেনে না কেন? ওর মা কেন পুষ্পিতার সাথে কাউকে যোগাযোগ করতে দিচ্ছে না? তীব্র উদ্বিগ্ন হলো, ফিরতি প্রশ্ন ছুটতে পূর্বেই পকেট হতে রাহাতে স্মার্টফোন বাজে। বের করে স্ক্রিনে চোখ বোলায় সে। ব্যস্ত হয়ে বলে, আমার দাদু ফোন করেছেন, আম্মুকে দিয়ে আসি। এটা কার ফোন? এমনিতে আম্মুর, কিন্তু আমার কাছেই থাকে। আম্মুর আর একটা আলাদা ফোন আছে, স্মার্টফোনে তেমন একটা কমফোর্টেবল না তো, তাই। আমি যাই, হ্যাঁ। রাহাত উঠে ছুটে গেল, রেখে গেল বিভ্রমে লুটপাট হওয়া তীব্রকে। পুষ্পিতার কথা রাহাত কিছু জানে না। এখানেই যেন সব প্রশ্ন, সব কথা এসে জট পাকিয়ে যাচ্ছে। সময় শেষে তীব্রর মনে হলো কেউ একজন মিথ্যা বলছে ওকে। কিন্তু কে? নোহা? হতে পারে নোহা পুরো সত্যি বলেনি। তীব্রর কানে বাজল নাহিদের কথায় নোহার বিরোধ আভাসের দৃশ্য। কেমন জোর গলায় বলল, না, পুষ্পিতা স্বার্থপর নয়। পরপর মাথা নাড়ল সে। না না, নোহা কেন মিথ্যা বলবে? যে মেয়ে ওর আসল পরিচয় জেনেও কাউকে বলেনি, সে এত বড় একটা ইস্যু নিয়ে মিথ্যা বলবে না। তাহলে কে মিথ্যা বলছে? রাহাত? হয়তো সে মায়ের শেখানো বুলি আউড়ে দিয়ে গেল, কিন্তু মুখ দেখে তো মনে হয়নি মিথ্যা বলেছে। নাকি অন্য কেউ মিথ্যা বলছে এখানে? তীব্রর ভেতরটা অজানা এক ত্রাসে ছটপট করে উঠল। মাথার নিউরনগুলো দাপিয়ে বাড়ালো ক্রমশ। সালমা কথা শেষ করলেন, ফিরে চাইতে নোহা সামনে এসে দাঁড়ায়। ওকে দেখে হাসলেন তিনি। বিয়ের কোণে এখানে, কিছু বলবি? খেয়েছো তুমি? না, আসলে ভাবলাম আয়েশা আপার সাথেই বসবো। আঙ্কেল, মিথিলা আপু কেউ এলো না যে? তোর আঙ্কেলের যা ব্যস্ততা, আর মিথিলাটাও বিয়ের পর কোথাও যেতে চায় না। নোহা মুচকি হেসে বলল, আপু ভালো আছে এখন? সালমা হাসি হাসি মুখ করে বললেন, হ্যাঁ, মেয়েটা খুব বদলে গেছে জানিস। 5 ওয়াক্ত নামাজ পড়ে এখন, রোজা রাখে। সেই জিন্স টপ পরা মেয়েটা মাথায় ঘোমটা ছাড়া কোথাও বের হয় না। নতুন করে আবার পড়াশোনা ধরেছে। ওর শ্বশুরবাড়ি তো আমাদের বাসা থেকে কাছেই একদম, প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা করতে আসে। নোহা হাসলো, স্বস্তি পেল মিথিলার কথা জেনে। সেদিন নাহিদের জবাবগুলো হয়তো একটু বেশি বুকে বিঁধিয়ে নিয়েছিল। এতটা পরিবর্তন কি সেই জন্যই? কথা বলার মাঝে ওপাশ হতে ডাকলো নাহিদ, নোহা এদিকে এসো। সারা দিতে চপল পায়ে ছুটল তরুণী। সালমা ঠায় দাঁড়িয়ে তখনও। হঠাৎ মনে হলো কেউ যেন দেখছে, বড় তীক্ষ্ণ সেই তাকানো। ভদ্রমহিলা চারপাশে চাইলেন। হাতের ছোট্ট বাটন ফোনটা ভাইব্রেটের শব্দ তুলল সহসা। এত কিছু সচেতন হয়ে দাঁড়ালেন তিনি।
ফের চারপাশ দেখে রওনা করলেন কোথাও। সালমা নিরিবিলি এক কোণায় এসে থেমেছেন। আওয়াজ ভীষণ নিচু, খুব আস্তে আস্তে বলছেন, জ্বর এসেছে? এ বাবা, এখন আবার জ্বর? ওষুধ খেয়েছিস? ঠিক আছে, ঠিক আছে, আমি কালই আসবো। একটু থেমে বললেন, কথা বলবি? কিন্তু ও যা ব্যস্ত, এ ডাকছে ও ডাকছে, আমার সাথেও 2 মিনিট কথা বলার সময় পাচ্ছে না। তার ওপর এত মানুষ এখানে, ফোন টোন কোথাও রেখেছে কে জানে। আমি পরে কথা বলিয়ে দেব, কেমন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সব ছবি দেখাবো। আর তুই এত কথা না বলে বিশ্রাম নে তো, আমি কালই আসছি। সালমা লাইন কেটে আবার ভিড়ভাট্টায় ফিরলেন, অথচ পিলারের আড়ালে দাঁড়িয়ে থাকা চওড়া দেহটা তার নজরেই পড়েনি। তীব্রর ঈগল চোখ গুটিয়ে বসেছে, ভেতরটা ধকধক করছে দুরূহ সংকেতের তোড়ে। সে শক্ত হাত মুঠো করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর চট করে এদিক ওদিক দেখলো। দূরে রাহাতকে হাত তুলে ডাকতে দৌড়ে এলো সে। হ্যাঁ ভাইয়া, একটা কাজ করতে বললে পারবে? ভাবনা চিন্তা ছাড়াই মাথা নাড়ল রাহাত। যে লোকটা ওর এত পছন্দের, সে কাজ দিলে পারবে না? তীব্র সাথে সাথে বলল, তোমার মায়ের হাতের ফোনটা আমার চাই। রাহাত চমকায়, কিছু বলতে নিলে তীব্র আটকে দিল পরের কথায়, জাস্ট 5 মিনিটের জন্য। কিন্তু আম্মু ওটা কাজ ছাড়া করেন না, আমি চাইলে দেবে না, বকবে। কিছু একটা করে নিয়ে এসো প্লিজ রাহাত, ফর মি প্লিজ। তীব্র চোখে অনুনয়, কথাতেও তাই। এত দাপুটে মানুষের এত নরম অনুরোধ রাহাত ফেলতে পারে? দ্বিধা দ্বন্দ্ব চেপে মাথা ঝাঁকায় সে, প্রখর চিন্তায় ডুবে পা বাড়ায় ওদিকে। ততক্ষণে স্টেজে বিয়ে পড়ানোর পালা শুরু হয়েছে। কাজী সাহেব উঠতে গোটা কয়েক অতিথি মিলে জায়গা ঘিরে ফেললেন। পেছনের শেষ সারির চেয়ারটায় সবে বসেছেন সালমা, মুঠোফোন কান ব্যাগে ভরতে। রাহাত থামলো স্থানে। কি করে যে ফোনটা হাতাবে? একদিন এমনি ধরেছিল, তাতেই যা বকা বকেছিল আম্মু। কি এক মুসিবতে পড়ল শেষমেশ। হঠাৎ চোখ গেল আয়েশা স্টেজ থেকে নেমে ওয়াশরুমের দিকে যাচ্ছেন। তৎপর একটা বুদ্ধি পেল রাহাত, হন্তদন্ত পায়ে এসে দাঁড়ালো মায়ের সামনে। কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, আম্মু তুমি এখানে বসে আছো, ওদিকে আয়েশা আন্টি ওয়াশরুমের ওখানটায় একা একা দাঁড়িয়ে কাঁদছেন। এরকম হলে তো অসুস্থ হয়ে পড়বে, একটু গিয়ে সামলাও ওনাকে। সালমা তড়াক করে উঠে দাঁড়ালেন। সে কি, আমি এখনই যাচ্ছি, যাও যাও তাড়াতাড়ি যাও। সালমা অত শত ভাবলেন না, ব্যাগ ট্যাগ ফেলে ছুটলেন সে পথে। সঙ্গে সঙ্গে ফোনটা ছো মেরে নিয়ে উড়াল দিল রাহাত। তীব্র আঙুলে কপাল ঘষতে ঘষতে পায়চারি করছিল। থামলো ওকে দেখে, পেয়েছ? রাহাত ফোন বাড়িয়ে দেয়, বুকে ঘন শ্বাস। হাঁপাতে হাঁপাতে বলে, মিথ্যা বলে সরিয়েছি, জানতে পারলে আমার পিঠের ছাল তুলে ফেলবে। কিন্তু এটা দিয়ে আপনি কি করবেন? তীব্র কথা খরচ করলো না, শশব্যস্ত ফোন নিয়েই সাথে সাথে কল লিস্টে ঢুকলো। সবার ওপর জল করছে একটা আনসেভ নাম্বার, যে নম্বর সে চেনে না, অথচ অহেতুক কেমন সুখ কি এলো গলবিল। মরুর চেয়েও ভয়ানক চির ধরল বুকে। তীব্র কম্পিত আঙুল চালিয়ে কল দিল নম্বরটায়। রিং হতেই ফোন কানে গুজলো। কল রিসিভ হলো সেকেন্ড কয়েক পর। হাওয়ার তালে দুলতে দুলতে ভেসে এলো সে রিন রিনের স্বর। হ্যাঁ মনি, বলো।